আরএস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত পাড়াগার দুপহর ভালোবাসি নামক যে কবিতাটি রয়েছে জীবনানন্দ দাশ রচিত, এই কবিতাটি সম্পূর্ণ পাঠের মাধ্যমে বিষয়বস্তু পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। সুতরাং তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখো, মূল কবিতাতে যাওয়ার আগে এই কবিতাটি যিনি লিখেছেন জীবনানন্দ দাশ, তার সম্পর্কে সংক্ষেপে কিছু কথা জেনে নেব। রবীন্দ্র পরবর্তী বাংলা সাহিত্যের অর্থাৎ রবীন্দ্রনাথের পরবর্তী বাংলা সাহিত্যে অন্যতম প্রধান কবি ছিলেন জীবনানন্দ দাশ। তার জন্ম হয়েছিল বাংলাদেশের বরিশালে 1899 খ্রিস্টাব্দে। এই জীবনানন্দ দাশের পিতা ছিলেন সত্যানন্দ দাশ এবং মাতা কুসুম কুমারী দেবী। জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয় 1927 খ্রিস্টাব্দে। এই কাব্যগ্রন্থটির নাম ছিল ঝরা পালক। এছাড়া তার অন্যতম কাব্যগ্রন্থগুলি হল ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, রূপসী বাংলা প্রভৃতি। দেখো, আজকে আমাদের যে মূল পাঠ্যাংশটি রয়েছে পাড়াগার দুপহর ভালোবাসি, এই পাড়াগার দুপহর ভালোবাসি এই কবিতাটি নেওয়া হয়েছে জীবনানন্দ দাশ রচিত রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে। রূপসী বাংলা কাব্যগ্রন্থের প্রতিটি কবিতাতেই পল্লী বাংলার যে গ্রাম বাংলার পল্লী প্রকৃতির অপরূপ সৌন্দর্যের প্রকাশ পাওয়া গেছে। তেমনই একটি কবিতা হচ্ছে পাড়াগার দুপহর ভালোবাসি। এই কবিতাতেও আমরা যে পল্লী প্রকৃতির অপরূপ সৌন্দর্য খুঁজে পাবো। দেখো, কবিতাটির নাম কবি রেখেছেন পাড়াগার দুপহর ভালোবাসি। পাড়াগার অর্থাৎ কি, গ্রাম বাংলার বা যে পল্লী প্রকৃতি বা গ্রামের যে প্রকৃতি সেটাই বলা হচ্ছে। গা অর্থাৎ গ্রাম, পাড়া গা অর্থাৎ এটা পল্লী প্রকৃতি অর্থে ব্যবহৃত হয়েছে। পাড়াগার দুপহর, দুপহর শব্দটি এসেছে দ্বীপ্রহর থেকে। এই দ্বীপ্রহর শব্দের অর্থ হচ্ছে দুপুর। তো পাড়াগার অর্থাৎ যে গ্রামের যে পল্লী প্রকৃতি, সেই পল্লী প্রকৃতির দুপুরকে ভালোবাসেন কবি, দুপুরকে ভালোবাসেন অর্থাৎ পাড়াগার দুপুরকে ভালোবাসি, এটাই হচ্ছে কবিতাটির যে শিরোনাম, সেই শিরোনামের অর্থ। এবার আমরা চলে আসবো মূল কবিতায়। এই মূল কবিতার কাহিনীটা অনেকটা এইরকম যে কবি একটা পল্লী প্রকৃতির যে গ্রাম বাংলা, সেই গ্রাম বাংলার একটা স্নিগ্ধ নিস্তব্ধ শান্ত দুপুরের চিত্র রেখেছেন তার এই কবিতায়, এবং সেই পল্লী প্রকৃতির শান্ত দুপুরের যে অপূর্ব সৌন্দর্যময় দৃশ্য সেটাই কবি আলোচ্য কবিতায় ফুটিয়ে তুলেছেন। আলোচ্য কবিতাটি সনেট ধর্মী রচনা। সনেট ধর্মী রচনা বলতে কি, চতুর্দশপদী কবিতা। দেখবে কবিতাটিতে মোট 14টা লাইন রয়েছে। যদিও চতুর্দশপদী কবিতায় প্রত্যেকটা লাইনে 14টা করে অক্ষর থাকে, এখানে সেই রীতিটা মানা হয়নি, তবুও এটা চতুর্দশপদী কবিতার মধ্যেই পড়বে। তো চলে আসছি মূল কবিতায়। কবি লিখছেন, পাড়াগার দুপহর ভালোবাসি, রৌদ্রে যেন গন্ধ লেগে আছে স্বপনের। প্রথম লাইনে কবি কি বলছেন, পাড়াগার দুপহর ভালোবাসি অর্থাৎ পাড়াগাঁয়ের যে দুপুর, সেই দুপুরকে কবি ভালোবাসেন। এই পাড়াগাঁয়ের দুপুরের যে শান্ত স্নিগ্ধ যে রৌদ্র, সেই রৌদ্রে যেন গন্ধ লেগে আছে স্বপনের। স্বপন শব্দের অর্থ কি? স্বপন বলতে কি বোঝানো হয়েছে? স্বপ্নকে বোঝানো হয়েছে। এই স্বপ্ন বলতে যে আমরা নিদ্রামগ্ন অবস্থায় শুধুমাত্র যে স্বপ্ন দেখি তা কিন্তু নয়। স্বপ্ন শব্দের আরো একটা অর্থ কিন্তু ভবিষ্যৎ জীবন সম্পর্কে কল্পনা করা বা চিন্তা করা, অর্থাৎ এখানে আশা আকাঙ্ক্ষা অর্থেও এই স্বপ্নকে ব্যবহার করা যেতে পারে। তো এই যে দুপুর, পাড়াগাঁয়ের দুপুরের যে রৌদ্র, সেই রৌদ্রে যেন কবির স্বপনের গন্ধ লেগে আছে। কোন গল্প, কি কাহিনী, কি স্বপ্ন যে বাঁধিয়াছে ঘর আমার হৃদয়ে, আহা কেউ জানে না তাহা, জানে না কো কেবল প্রান্তর জানে তাহা। অর্থাৎ কবির হৃদয়ে যে কি গল্প, কি কাহিনী, কি স্বপ্ন বাসা বেঁধেছে, বলতে গেলে কবির হৃদয়ে যে আশা আকাঙ্ক্ষা, কি স্বপ্ন বাসা বেঁধে রয়েছে সেটা কেউ জানে না। শুধুমাত্র কে জানে? শুধুমাত্র প্রান্তর জানে। অর্থাৎ কবির মনের কথা শুধুমাত্র প্রান্তর জানে। প্রান্তর শব্দের অর্থ কি? প্রান্তর শব্দের অর্থ হচ্ছে জনমানবহীন ফাঁকা মাঠ। তো শুধুমাত্র প্রান্তর বলতে যে প্রান্তরকেই বা ফাঁকা মাঠকেই বোঝানো হচ্ছে তা কিন্তু নয়, এখানে পল্লী প্রকৃতিকেই বোঝানো হচ্ছে। অর্থাৎ কবির হৃদয়ের কথা যেন পল্লী প্রকৃতি ছাড়া আর কেউ জানে না। তো তোমাদের যদি প্রশ্ন আসে যে কবির হৃদয়ের কথা কে জানে, বা কবির মনে কোন গল্প, কি কাহিনী, কি স্বপ্ন বাসা বেঁধেছে ঘর, তো সেগুলো কে জানে, তো তখন তোমাদের লিখতে হবে যে প্রান্তর জানে। আর ওই প্রান্তরের শঙ্খচিল, আর কে জানে কবির মনের স্বপ্ন, গল্প, আশা আকাঙ্ক্ষা, সেগুলো সম্পর্কে আর কে জানে? যেমন জানে প্রান্তর, আর জানে ওই প্রান্তরের শঙ্খচিল। শঙ্খচিল শব্দের অর্থ কি? সাদা
বুকচিল, এক জাতীয় পাখি। তাহাদের কাছে যেন এ জনমে নয়, যেন ঢের যুগ ধরে কথা শিখিয়াছে এর হৃদয়। অর্থাৎ এই যে প্রান্তর, শঙ্খচিল, এগুলো কিন্তু পল্লী প্রকৃতির প্রতীক। শুধুমাত্র যে নির্দিষ্ট করে শঙ্খচিলকেই বোঝানো হচ্ছে, শুধুমাত্র যে নির্দিষ্ট করে প্রান্তরকেই বোঝানো হচ্ছে তা কিন্তু নয়। গ্রাম বাংলার যে পল্লী প্রকৃতি, অপূর্ব মায়াময়, অপূর্ব সৌন্দর্যময় যে রূপসী বাংলার যে রূপ, সেই রূপে, সেই পল্লী প্রকৃতির মাঝেই যেন কবি যুগে যুগে হারিয়েছেন এবং তাদের থেকেই যেন জনমে জনমে কবি কথা শিখেছেন। এভাবেও তোমরা ভাবতে পারো যে এই পল্লী প্রকৃতির কাছেই কবি যুগ যুগ ধরে কবির হৃদয়ে কথা শিখে আসছে। এটা শুধুমাত্র যে এক জন্মের কাহিনী তা কিন্তু নয়। অর্থাৎ এই পল্লী প্রকৃতির সাথে কবি এতটাই একাত্ম অনুভব করছেন যে কবির মনে হচ্ছে এই পল্লী প্রকৃতির সাথে যেন তার জন্ম জন্মান্তরের সম্পর্ক। এরপরে কবি বলছেন যে স্বপ্নে যে বেদনা আছে, শুষ্ক পাতা, শালিকের স্বর, ভাঙা মঠ, নকশা পেড়ে শাড়িখানা মেয়েটির রৌদ্রের ভিতর হলুদ পাতার মতো সরে যায় জল সিঁড়িটির পাশে ঘাসে। দেখো কবি এখানে বলছেন যে স্বপ্নে যে বেদনা আছে, আমরা যে স্বপ্নগুলো দেখি, অর্থাৎ আমাদের মনের যে আশা আকাঙ্ক্ষাগুলো রয়েছে, সেগুলো যে শুধুমাত্র আমাদের পরবর্তীতে সুখই প্রদান করবে বা আমাদেরকে আনন্দ দেবে এরকম কিন্তু নয়। আমাদের স্বপ্নগুলো যদি ব্যর্থতায় পর্যবসিত হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা অত্যন্ত কষ্টে নিমজ্জিত হয়ে যেতে পারি বা আমরা অত্যন্ত দুঃখী হতে পারি। তো এটাই কবি বলছেন যে স্বপ্নে যে বেদনা আছে, আমরা স্বপ্ন দেখলে বা আশা আকাঙ্ক্ষা করলে সেগুলো আমাদেরকে কষ্ট দিতে পারে, সেটাই কবি এখানে বলছেন। এবার কবি বলছেন যে শুষ্ক পাতা, শালিকের স্বর, ভাঙা মঠ। মঠ শব্দের অর্থ হচ্ছে মন্দির, অর্থাৎ ভাঙা মন্দির। দেখো এগুলো যে শুষ্ক পাতা, শুকনো পাতা, শালিকের স্বর, তারপরে ভাঙা মঠ অর্থাৎ ভাঙা মন্দির, তো এগুলো কিন্তু সমস্ত কিছুই অতীতকে বোঝাচ্ছে, অর্থাৎ অতীতের কোনো কথা যেন কবি স্মরণ করছেন। এগুলো কিন্তু বর্তমানের অনুষঙ্গ নয়, কোনো একটা সময় পার করে এসে কবি সে আগের স্মৃতিগুলোকে ভাবছেন যে শুষ্ক পাতা, শালিকের স্বর, ভাঙা মঠ বা মন্দির। তারপরে কি ভাঙা মঠ শব্দের অর্থই হচ্ছে মন্দির। তারপরে বলছে যে নকশা পেড়ে, নকশা পেড়ে শাড়ি শব্দের অর্থ হচ্ছে, অর্থাৎ নকশা করা পাড় জাতীয় যে শাড়িগুলো সেগুলোকেই বলা হচ্ছে নকশা পেড়ে শাড়ি। নকশা পেড়ে শাড়িখানা মেয়েটির রৌদ্রের ভিতর হলুদ পাতার মতো সরে যায়। অর্থাৎ নকশা পেড়ে হলুদ শাড়ি পরা কোনো এক মেয়ে, তার স্মৃতিও কিন্তু কবিকে ভারাক্রান্ত করে। তো তার স্মৃতি, এটা কিভাবে স্মৃতি, আমরা কিভাবে বুঝতে পারছি যে এটা এখনকার ঘটনা নয়, এটা পূর্বে ঘটে যাওয়া স্মৃতি যেটাকে কবি এখন মনে করছেন। দেখো এখানে কবি স্পষ্ট করে বলছেন হলুদ পাতার মতো সরে যায়। হলুদ পাতা, হলুদ পাতার মতো সরে যাওয়া শব্দের অর্থ কি, অর্থাৎ পর্ণমোচী জাতীয় যে সমস্ত উদ্ভিদ আমরা জানি কি বছরে একটা নির্দিষ্ট সময়, একটা নির্দিষ্ট ঋতুতে হলুদ বর্ণ ধারণ করে সেগুলো গাছ থেকে ঝরে পড়ে। অর্থাৎ এই যে ঝরে পড়া যে পাতা, সেটা আসলে ঝরে যাওয়া স্মৃতির সাথে কবি এখানে বুঝিয়েছেন কি যে স্মৃতিগুলো, যে সময়গুলো আমাদের জীবন থেকে চলে গেছে, সেগুলো জীবনের একটা সময় উপনীত হয়ে কবি সেই ঘটনাগুলোকে, তার অতীতের যে ঘটনাগুলোকে, সেগুলোকে স্মরণ করছেন। তো সেগুলো হলুদ পাতার মতো সরে যায়। এই যে তার স্মৃতি, অর্থাৎ যে হলুদ শাড়ি পরা, নকশা পেড়ে হলুদ শাড়ি পরা কোনো এক মেয়ের স্মৃতি, শুষ্ক পাতা, শালিকের স্বর, ভাঙা মন্দিরের স্মৃতি, এই স্মৃতিগুলো যেন কবিকে ভারাক্রান্ত করে তোলে। তারপরে কবি বলছেন যে জলসিঁড়িটির পাশে ঘাসে। এই জলসিঁড়ি বলতে কি বোঝানো হচ্ছে, জলসিঁড়ি হচ্ছে বাংলাদেশের একটি নদী, বর্তমানে যে নদীটির কোনো অস্তিত্ব নেই। এই সমস্ত কিছুকেই কবি স্মরণ করেছেন এবং সেই অতীতের এই সমস্ত কিছুর অনুষঙ্গ স্মরণ করেই কবির মন যেন বেদনায় ভারাক্রান্ত হয়ে উঠেছে। দেখো অতীতের স্মৃতি আমাদেরকে যেমন আনন্দ প্রদান করতে পারে, তেমন কিন্তু আমাদের জীবনকে ভারাক্রান্ত করে তুলতে পারে। অর্থাৎ আমাদের যে সুখের সময়গুলো অতিবাহিত হয়ে গেছে, সেগুলো যদি আমরা বর্তমান সময়ে এসে ভাবতে থাকি, সেগুলো ভেবে আমাদের মন যেমন আনন্দ পায়, তেমনি কিন্তু কখনো কখনো দুঃখেও নিমজ্জিত হয়। এটাই কবি এখানে বোঝাতে চেয়েছেন। এরপরে কবিতার পরবর্তী অংশে দেখো কবি কি বলছেন, শাখাগুলো নুয়ে আছে বহুদিন ছন্দহীন বুনো চালতার। শাখা, শাখা শব্দের অর্থ হচ্ছে গাছের ডাল। এই গাছের ডালগুলো নুয়ে আছে, নুয়ে শব্দের অর্থ কি, ঝুঁকে পড়েছে। গাছের ডালগুলো ঝুঁকে পড়েছে বহুদিন ছন্দহীন বুনো চালতার। বুনো বলতে যেগুলো হচ্ছে বনে জন্মায়, অর্থাৎ নিজে থেকেই যেগুলো তৈরি হয়েছে, কোথাও বীজ পড়ে, অর্থাৎ যেগুলোকে কেউ লাগায়নি, সেগুলো নিজে থেকেই সৃষ্টি হয়েছে। এই যে বুনো চালতা গাছ,
সেই বুনো চালতা গাছের যে শাখা প্রশাখাগুলি, সেই শাখা প্রশাখাগুলি নুয়ে আছে, অর্থাৎ ঝুঁকে পড়েছে। তো সেগুলোকে ছন্দহীন কেন বলা হয়েছে? এগুলো হচ্ছে এলোমেলো বা অগোছালো। সেই বনের যে গাছগুলো, সেগুলো পরিচর্যার অভাবে তাদের ডালপালাগুলো যেদিকে ইচ্ছা, প্রাকৃতিকভাবে তাদের যেদিকে ইচ্ছা তারা সেদিকেই ডালপালাগুলোকে প্রসারিত করে দেয়। তো এর জন্যই বলা হচ্ছে যে ছন্দহীন বুনো চালতার শাখাগুলো নুয়ে আছে বা ঝুঁকে পড়েছে, জলে তার মুখখানা দেখা যায়। অর্থাৎ এই যে ছন্দহীন বুনো চালতার যে ডালপালাগুলো বা শাখা প্রশাখাগুলো নিচের দিকে ঝুঁকে পড়েছে, সেগুলোর যে মুখ, অর্থাৎ বুনো চালতা গাছের যে মুখ, তার রূপটা যেন জলে ফুটে ওঠে। আমরা জানি জলে আমাদের প্রতিচ্ছবি দেখা যায়, প্রতিবিম্ব দেখা যায়। তো এই চালতা গাছের যে চিত্রটা, চালতা গাছের যে রূপটা, সেটা যেন, চালতা গাছের যে মুখখানি, সেটা যেন জলে স্পষ্ট দেখা যাচ্ছে। ডিঙিও ভাসিছে কার জলে। ডিঙি শব্দের অর্থ হচ্ছে ছোট নৌকা, সেই ছোট নৌকাও কার জলে ভাসছে। মালিক কোথাও নাই, কোনোদিনও এই দিকে আসিবে না আর, ঝাঁঝরা ফোপরা আহা ডিঙিটিরে বেঁধে রেখে গিয়েছে এই জলে। দেখো, একটা ছোট নৌকা ভাসছে নদীর জলে, তার মালিক কোথাও নেই। অর্থাৎ এই যে নৌকার যে মালিক, সেই মালিককে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। কেন দেখতে পাওয়া যাচ্ছে না? কবি এখানে বলছেন কোনোদিনও এই দিকে আসিবে না আর, অর্থাৎ সেই মালিক কোনোদিনও এই দিকে আর এই নৌকার কাছে আসবে না। তার কারণ কি? ঝাঁঝরা ফোপরা আহা ডিঙিটিরে, অর্থাৎ এই যে ডিঙি, সেই যে ছোট নৌকাটি, এই নৌকাটি হচ্ছে ঝাঁঝরা ফোপরা, অর্থাৎ জীর্ণ ভাঙাচোরা একটা নৌকা, যেটা অকেজো হয়ে গেছে, যেটা এখন আর কোনো কাজে লাগবে না। তাই এই ডিঙিটির মালিক বা এই নৌকাটির মালিক আর এইদিকে আসবে না, এই বিষয়ে কবি নিশ্চিত। কবি এরপর দুঃখ প্রকাশ করছেন, আহা ডিঙিটিরে বেঁধে রেখে গিয়েছে হিজলে। অর্থাৎ এই যে ডিঙিটির একাকিত্ব, এই একাকিত্ব যেন কবি নিজের হৃদয়ে অনুভব করছেন। তার একাকিত্ব দেখে যেন কবির হৃদয়ও ব্যথিত হয়েছে, এর জন্য তিনি আহা বলেছেন, তিনি যেন দুঃখ প্রকাশ করছেন। তাই তিনি বলেছেন যে ডিঙিটিরে বেঁধে রেখে গিয়েছে হিজলে, অর্থাৎ হিজল গাছে সেই ডিঙিটিকে বেঁধে রেখে যাওয়া হয়েছে, সেই ছোট নৌকাটিকে বেঁধে রেখে যাওয়া হয়েছে। হিজল শব্দের অর্থ কি? হিজল শব্দের অর্থ হচ্ছে মাঝারি আকারের ডালপালাযুক্ত গাছ। এই গাছগুলোর ফল অত্যন্ত বিষাক্ত হয়। তো সেই হিজল গাছে বেঁধে রেখে যাওয়া হয়েছে ডিঙিটাকে, এবং এই যে ডিঙিটার একাকিত্ব বা ছোট নৌকাটার একাকিত্ব, সেটা যেন কবি নিজের হৃদয়ে উপলব্ধি করতে পারছেন। দেখো, এটা যেন কোথাও গিয়ে আমাদের জীবনের সাথে সম্পর্কযুক্ত। অর্থাৎ এই যে ডিঙিটা, যে ঝাঁঝরা ফোপরা, আজকের বর্তমান সময়ে যে ডিঙিটা ঝাঁঝরা ফোপরা, অর্থাৎ এদিকে আর কোনো কাজে ব্যবহার করা যাবে না, তার জন্য এর মালিক একে পরিত্যাগ করেছেন, এর মালিক আর এর খোঁজ নিতে আসছেন না। তো এই ডিঙি নৌকাটাই যখন তৈরি করা হয়েছিল, নিশ্চয়ই অত্যন্ত যত্ন সহকারে, কত ভালোবেসে, কত আশা আকাঙ্ক্ষা নিয়ে এই ডিঙিটাকে তিনি তৈরি করেছিলেন, এবং এই ডিঙিটা যখন তার কাজে লাগতো তখন তিনি ডিঙিটাকে কত যত্ন করতেন। এটাও যেন আমাদের মানুষের জীবনের সাথে, আমাদের সমাজের সাথে সম্পর্কযুক্ত। কারণ আমাদের যে বর্তমান সময় আমরা দেখতে পারি যে আমরা একে অপরের সাথে যখন মিশি, আমরা মনে কত স্বার্থ নিয়ে মিশি। যতক্ষণ আমাদের নিজের স্বার্থ চরিতার্থ হচ্ছে, ততক্ষণ আমরা একটা মানুষের সাথে মিশছি। আবার যখন আমাদের স্বার্থটা চলে যাচ্ছে, তার থেকে আমাদের আর কোনো স্বার্থ পূরণ হবে না বলে আমরা বুঝতে পারছি, তখন আমরা তার আর কোনো খোঁজ নিচ্ছি না। এর মধ্যে কিন্তু একটা গূঢ় অর্থ রয়েছে, কবি সেই বার্তাটাই দিতে চাইছেন। অর্থাৎ যে স্বার্থ ফুরিয়ে গেল, তার জন্য এই ঝাঁঝরা ফোপড়ার ডিঙিটার আর কোনো খোঁজ নেওয়ার এর মালিক যেমন প্রয়োজন মনে করেনি, তেমনি আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যারা নিজেদের স্বার্থ ফুরিয়ে গেলে আমাদের জীবন থেকে সরে যায়। তো এরকম একটা বার্তাও আমরা এর মাধ্যমে পাচ্ছি। দেখো, কবিতার শেষের দিকে কবি বলছেন যে পাড়াগার দুপহর ভালোবাসে, অর্থাৎ কবি পাড়াগাঁয়ের যে দুপুর, রূপসী বাংলার যে দুপুর, সেই দুপুরকে কবি ভালোবাসেন। এবং কেন ভালোবাসেন সেই অনুষঙ্গ প্রসঙ্গে কবি নানা কথা বলেছেন, যেমন শঙ্খচিল, প্রান্তর, নকশা পেড়ে হলুদ শাড়ি পরা কোনো এক মেয়ে,
ছন্দহীন বুনো চালতার প্রসঙ্গে সমস্ত অনুষঙ্গের মাধ্যমে কবি বাংলার যে পল্লী প্রকৃতি রূপসী বাংলার রূপ যেমন ফুটিয়ে তুলেছেন এবং তার মাধ্যমে পল্লী প্রকৃতির প্রতি তার যে প্রেম তার যে ভালোবাসা সেটা ফুটিয়ে তুলছেন এবং তার জন্যই এ কবি এখানে বলছেন যে পাড়াগার দুপোহর অর্থাৎ পাড়াগাঁয়ের দুপুর তাকে কবি ভালোবাসেন। রৌদ্রে যেন ভিজে বেদনার গন্ধ লেগে আছে, এই লাইনটা অত্যন্ত মনোযোগ সহকারে বুঝবে, কারণ কবিতার একদম প্রথম লাইনেই কবি বলেছেন যে রৌদ্রে যেন লেগে আছে, রৌদ্রে যেন স্বপনের গন্ধ লেগে আছে। অর্থাৎ কবিতার শুরুতে পল্লী প্রকৃতির রূপসী বাংলার পল্লী প্রকৃতির অপূর্ব রূপ দেখে কবির মনে স্বপ্ন অর্থাৎ আশা আকাঙ্ক্ষা জেগে উঠেছে। আবার কবিতার শেষের দিকে এই রৌদ্রেই কবির মন যেন বিষণ্ণ হয়ে উঠেছে, তাই কবি বলেছেন যে রৌদ্রে যেন ভিজে বেদনার গন্ধ লেগে আছে। কবির মনকে বিষণ্ণ করে তুলেছে এই দুপুরের রৌদ্র। কেন বিষণ্ণ করে তুলেছে? দেখো এখানে বলছেন কবি, আহা কেঁদে কেঁদে ভাসিতেছে আকাশের তলে। অর্থাৎ এই যে একটা ডিঙি নৌকার কথা আমরা পেয়েছি এই কবিতার একদম শেষের দিক থেকে তৃতীয় লাইনে, ঝাঁঝরা ফোপরা ডিঙিটা, এই ঝাঁঝরা ফোপরা ডিঙি শুধুমাত্র যে ঝাঁঝরা ফোপরা ডিঙি হিসেবেই আলোচ্য কবিতায় বর্ণিত হয়েছে তা কিন্তু নয়। এই ঝাঁঝরা ফোপরা ডিঙিটা যেন আমাদের যে সামাজিক নিঃসঙ্গতা, সেই সামাজিক নিঃসঙ্গতাকে ফুটিয়ে তুলছে, আমাদের সামাজিক সামগ্রিক নিঃসঙ্গতার প্রতীক হয়ে উঠেছে ঝাঁঝরা ফোপরা ডিঙিটা। অর্থাৎ কবি এই পল্লী প্রকৃতি দেখে শুধুমাত্র মুগ্ধ হননি, কবি এর মাধ্যমে একটা বিশেষ বার্তা আমাদেরকে দিয়েছেন। আমরা বর্তমান সময় যে শুধুমাত্র নিজেদের স্বার্থ নিয়ে ভাবি, স্বার্থের বাইরে আমরা অন্য কারো কদর করি না, তারই যেন আমরা এখানে চিত্র পাচ্ছি। দেখো ঝাঁঝরা ফোপরা অর্থাৎ কি, জরাজীর্ণ হয়ে যাওয়া ভাঙা কোনো এক ছোট নৌকা যেটাকে ত্যাগ করেছে তার মালিক। এই মালিক যখন এই ডিঙি নৌকাটাকে তৈরি করেছিল তখন এই ডিঙি নৌকাটি মালিকের অনেক স্বার্থ চরিতার্থ করতো, অর্থাৎ মালিকের অনেকে কাজে বা অনেক প্রয়োজন মেটাতো। আজ এই ডিঙি নৌকাটি তার কর্মক্ষমতা হারিয়েছে, তার জন্য তার মালিক তাকে পরিত্যাগ করে চলে গেছে। ঠিক তেমনি আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা শুধুমাত্র স্বার্থের প্রয়োজনে আমাদের সাথে মেশে, আমাদের কাছ থেকে তাদের যদি স্বার্থ ফুরিয়ে যায় তখন তারা আমাদের কথা আর ভাবে না, আমাদের কাছে আর আসে না, আমাদেরকে আর চিন্তা করে না। তো এই যে সমাজের মাঝে আমাদের যে নিঃসঙ্গতা, সেই নিঃসঙ্গতাকেই প্রকাশ করেছেন কবি এই আলোচ্য কবিতার একদম শেষের দুটো লাইনে। অর্থাৎ সামাজিকভাবে আমরা নানা সম্পর্কের বন্ধনে জড়িত থাকলেও কোথাও গিয়ে কবি বোঝাতে চেয়েছেন আমরা যেন এই মহাপৃথিবীতে আমরা সকলেই যেন নিঃসঙ্গ, এই ঝাঁঝরা ফোপরা ডিঙিটির মতনই। অর্থাৎ সকলে আমাদের সাথে স্বার্থের জন্যই মেশে, তাদের স্বার্থ ফুরিয়ে গেলে কিন্তু তারা আমাদের সাথে আর মিশবে না। তো এই যে পল্লী প্রকৃতির মধ্যে এই ডিঙি নৌকার নিঃসঙ্গতার সাথে সারা পৃথিবী ব্যাপী মানুষের যে নিঃসঙ্গতা সেটাকেই কবি এখানে ফুটিয়ে তুলেছেন। এই নিঃসঙ্গতা যে শুধুমাত্র নিঃসঙ্গতা হিসেবেই থাকবে তা কিন্তু নয়। আমরা আমাদের হৃদয় থেকে স্বার্থকে সরিয়ে দিয়ে যদি শুধুমাত্র স্বার্থের প্রয়োজন ছাড়াও মানবিকতা বোধ সহকারে, আমাদের প্রেম প্রীতি ভালোবাসা সহকারে যদি অন্য মানুষের কথা ভাবি, তার শুভাকাঙ্ক্ষী হই, তার ভালো মঙ্গল কামনা করি, তাহলেই কিন্তু এই নিঃসঙ্গতা সরতে পারে। তো এটাই ছিল আলোচ্য কবিতাটির মূল বিষয়বস্তু। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।